শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা পড়বো আমরা সুস্থ জীবনের জন্য খাদ্য, ৬ষ্ঠ অধ্যায়। আমরা হরহামেশা খাবার গ্রহণ করে থাকি, কোনো নিয়ম নীতির বাছবিচার করি না। তবে পুষ্টিবিজ্ঞান অনুসারে আমরা যেসব খাবার খাই তার সবই কিন্তু খাদ্য নয়। পুষ্টিবিজ্ঞান অনুযায়ী আর কি বিশেষজ্ঞরা যা বলে থাকেন, যেসব খাদ্য আমাদের দেহ গঠন করে, রক্ষণাবেক্ষণ করে, দেহের পুষ্টি সাধন করে, সোজা কথা দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখে, সেগুলো হচ্ছে খাদ্য। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে সুস্থ জীবনের জন্য খাদ্য। সুস্থ জীবনের জন্য খাদ্য। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যা কিছু খাই না কেন সবই কিন্তু খাবার নয়, এই খাদ্য নয়। তাহলে আমরা দেখব এখন খাদ্য তো জানলাম। খাদ্যের উপাদান কয়টি? খাদ্যের উপাদান হচ্ছে 6টি। খাদ্যের উপাদান 6টি। এক নম্বর হচ্ছে শর্করা, যেটা কার্বোহাইড্রেট বলে, আমিষ, স্নেহ বা চর্বি, 4 খনিজ লবণ, 5 ভিটামিন, 6 নম্বর হচ্ছে ছয় নম্বর হচ্ছে পানি। তাহলে শর্করা, আমিষ, স্নেহ বা চর্বি, ফ্যাট জাতীয় খাবার যেগুলো বলা হয়, খনিজ লবণ, ভিটামিন এবং পানি, এই 6টি হচ্ছে খাদ্যের উপাদান। এর মাঝে কতগুলো আছে আবার মুখ্য উপাদান, কতগুলো আছে গৌণ উপাদান। আমরা মোটামুটি এই 6টি উপাদান, এগুলো খাদ্যের উপাদান। তাহলে আমরা দেখবো এখন সুষম খাদ্য। সুষম খাদ্য হচ্ছে সুষম মানে সমান, পরিমিত পরিমাণে। তাহলে যে সব খাদ্যে বা খাবারে এই যে উপাদানগুলো রয়েছে পরিমিত পরিমাণে উপস্থিত থাকে, ওই সমস্ত খাবারকে বলা হয় সুষম খাবার। যে খাদ্য উপাদানগুলো তাদের যতটুকু থাকা দরকার ঠিক ততটুকুই রয়েছে, ততটুকুই থাকে, এই ধরনের খাবারকে বলা হয় সুষম খাবার। খাদ্য উপাদানগুলো সেখানে তাদের মান অনুযায়ী তাদের যেটুকু থাকা দরকার ওইভাবে উপস্থিতি থাকে আর কি। খাদ্যের কাজ কি? খাদ্য আমাদের কি করে? খাদ্য আমাদের দেহ গঠন করে, বৃদ্ধি সাধন করে, তারপরে দেহকে রক্ষণাবেক্ষণ করে, তারপরে খাদ্য আমাদের ভিতরে কি তাপ শক্তি উৎপাদন করে, তারপর খাদ্য আমাদের শক্তির যোগান দেয়, এবং এই খাদ্য যে আমাদেরকে শক্তি দেয়, সেই শক্তির বলে আমরা কি সবল থাকি এবং কাজ করতে পারি, মানে কর্মক্ষম থাকতে পারি। এই মূলত খাদ্যের কাজ। খাদ্য ছাড়া আমরা আসলে নিষ্ক্রিয় হয়ে পড়ি যে কোনো কিছুই। যেমন আমরা মোবাইল ফোন ব্যবহার করি, যখন সেটার ব্যাটারি চার্জ লো হয়ে যায়, মানে শেষ হয়ে যায়, তখন সে ভালোভাবে কাজ করতে পারে না। হয়তোবা আমাদের যে ডিসপ্লেতে লাইটটা যে থাকে সেখানে হঠাৎ করে আপসাপ চলে গেলেই, ব্যাটারি চার্জ কমে গেলেই সেটা কি করে, আলোটা কমে যায়। এই ল্যাপটপে এরকম দেখা যায় আলোটা কমে যায়। অথবা কোনো গাড়ি যে ফুয়েল যে থাকে জ্বালানি, সেটা জ্বালানি শেষ হয়ে গেলে কি হয়, সে গাড়ি আর চলবে না। এরকম আমরা খাবার ছাড়া বেঁচে থাকতে পারি না, কারণ আমাদের চলাচলের জন্য, আমাদের কাজকর্মের জন্য শক্তি দরকার। খাবার না খেলে আমাদের শক্তি হয় না।
তবে সব খাবারেই শক্তি উৎপাদনের কতগুলো খাবার আছে সেগুলো আমাদের জন্য ক্ষতিকর। তার জন্য আমরা সুষম খাদ্য গ্রহণ করব। সুষম খাদ্য কি তাহলে? সুষম খাদ্য আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি। সুষম খাদ্য খাদ্যের বিভিন্ন উপাদান যার মধ্যে সুনির্দিষ্ট পরিমাণে ও সঠিক অনুপাতে বিদ্যমান থাকে, যাতে দেহে প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ হয়, তাকে সুষম খাদ্য বলে। তাহলে আমরা সুষম খাবার সম্পর্কে জানতে পারলাম। সুষম খাদ্য কি? খাদ্যের বিভিন্ন উপাদান, এই খাদ্যের উপাদানগুলো বলছি 6টা। এই খাদ্যের বিভিন্ন উপাদান যার মধ্যে মানে যে সমস্ত খাবারের মধ্যে সুনির্দিষ্ট পরিমাণে ও সঠিক অনুপাতে বিদ্যমান থাকে, যাতে দেহে প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ হয়, তাকে বলা হয় সুষম খাদ্য। এই সমস্ত খাবারেরই সঠিক অনুপাতে আমাদেরকে সুস্থ সবল করে রাখতে পারে। এখন হচ্ছে কি সুষম খাদ্যের প্রয়োজনীয়তা। এই সুষম খাদ্য যে গ্রহণ করবো, এই খাদ্য উপাদানগুলো যাতে উপস্থিত থাকে, এই সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কি? সুষম খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ, আমরা বুঝতে পেরেছি। সুস্থ ও সবল থাকার জন্য আমাদের সঠিক পরিমাণ পুষ্টি দরকার। যেমন কোনো প্রোডাক্টের থেকে বিদেশে নাকি কোনো প্রোডাক্ট থাকলে তাতে কত ক্যালোরি আছে, আমার প্রতিদিন কত ক্যালোরি শক্তি দরকার, কত ক্যালোরি দরকার আমার, সেই ক্যালোরিটা লেখা থাকে। ওই ক্যালোরি অনুযায়ী আমাদের খাবার খেতে হয়। আমরা যারা শারীরিক পরিশ্রম করি অথবা যারা মানসিক পরিশ্রম করে থাকি, যারা গাইগতরে যারা শরীর দিয়ে পরিশ্রম করে থাকে, যেমন ভ্যান চালক, রিক্সাওয়ালা, মাটি কাটে, যারা ওই যে কৃষি কাজ করে, দিনমজুর, তারা কি শারীরিক পরিশ্রম বেশি করে থাকে। আবার অনেকে আছে মেধাশ্রম করে থাকে, কি মেধাকে কাজে লাগিয়ে থাকে। তাহলে একজনের শারীরিক পরিশ্রম করতেছে, আরেকজনের মেধাকে কাজে লাগাচ্ছে, তাদের সমান খাবারের দরকার পড়ে না। আর বয়স ভেদে কি খাবারের তারতম্য হয়ে থাকে, বয়স এবং পরিশ্রম অনুযায়ী খাবারের তারতম্য হয়ে থাকে। আবার অতিরিক্ত খাবার গ্রহণ করলে দেখে আমাদেরকে এখনই বর্তমানে খাবারের বিভিন্ন ধরনের সমস্যা। বেশি খাবার খেলে আমাদের কি ওজন বেড়ে যায়। ওজন বেড়ে গেলে কি আমাদের ব্লাড প্রেশার, হাইপার টেনশন বলো, হার্ট বলো, সব কিছুতেই আমি খেতে পারবো, আমি বোঝা নিতে পারবো 5 কেজি। এখন যদি আমাকে 10 কেজি দেওয়া হয় তাহলে সেটা আমার ওভারলোডেড, এবং আমি দেখা যায় আমি ব্যথা পেতে পারি। তেমনি আমাদের যে পরিপাকতন্ত্র আছে, সেই পরিপাকতন্ত্রের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে যে এইগুলো আমি এই সময়ের মধ্যে পরিপাক করতে পারবো, আমার সময় লাগবে এত ঘন্টা পরিপাক করতে। এখন আমি ওভারলোড খেলাম, আমি গলা পর্যন্ত খেলাম, আমার গলা পেট ভরে গেছে, গলা পর্যন্ত চলে আসে, তারপর শুধু আমি খেতেই থাকলাম। তাহলে কি এটা আমাদের যে অর্গানগুলো আছে, মানে ওই পরিপাকতন্ত্র যে আছে, তার উপর একটা প্রেশার পড়বে। প্রেশার পড়ার পরে সে সঠিকভাবে কাজ করতে পারবে না। এর বিরূপ প্রভাব পড়বে সমস্ত অঙ্গের ভিতরে। যেমন কোনো মেশিনে কোনো যন্ত্রাংশ যদি একটা জায়গায় নষ্ট হয় তাহলে ওই যন্ত্রাংশ অচল হয়ে পড়ে।
তেমনি এরকম রেগুলার যদি আমরা এই কাজ করতে থাকি তাহলে আমাদের কি বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিবে। তাই আমাদের বয়স অনুযায়ী, পরিশ্রম অনুযায়ী আমাদের খাবার গ্রহণ করতে হবে। এখানে তোমাদের জন্য সাধারণত প্রাইমারি স্কুলে 6 বছর থেকে শুরু হয় এবং তোমরা 5-এ পড়ো, তোমাদের সর্বোচ্চ 12 বছর হলে হবে, অনেকের 10 বছর হয়। এই একটা খাবারের তালিকা দেওয়া আছে, এইখানে খাদ্য দল দেখো একটা তালিকা রয়েছে, এখানে বলা আছে নিচের ছকে 6 থেকে 12 বছর বয়সের শিশুদের জন্য প্রয়োজনীয় খাবারের পরিমাণের একটি সাধারণ নির্দেশনা দেওয়া হলো। 6 থেকে 12 বছর শিশুদের খাদ্য তালিকা। খাদ্য দল বলতে খাবারের প্রকারভেদগুলা, যেমন খাদ্যশস্য ও আলু। খাদ্যশস্য যেগুলো আমরা খাবার খাই সাধারণত, আর আলু বলতে সবজি যেটা সারা বছরে আমরা খেয়ে থাকি, এটা হচ্ছে শর্করা জাতীয় খাবার। এই যে বলছি শর্করা জাতীয় খাবার। শাকসবজি, বিভিন্ন ধরনের কাঁচা শাকসবজি রান্না করা বা কাঁচা যাই হোক না কেন, ভিটামিন আর খনিজ লবণের উৎস। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, ফলমূলে কি থাকে? ভিটামিন এবং খনিজ লবণ। মাছ, মাংস, ডালে কি থাকে? আমিষ থাকে। তাহলে দুগ্ধ জাতীয় খাদ্য কি? ক্যালসিয়াম, ভিটামিন। তেল ও চর্বি, আমরা যদি তোমাদের ওই তেল ও চর্বি হচ্ছে এই ঘি, মাখন, সয়াবিন তেল, এরকম এগুলো হচ্ছে তোমরা 5-এ পড়েছো, তোমাদের ফুড পিরামিড রয়েছে একটা, এটা মুছে দিলাম। এই যে পিরামিড দেখতে কিরকম? ত্রিভুজাকার এইরকম, সেখানে ভাগ ছিল এরকম। হ্যাঁ, 6টি ভাগ ছিল। যাই হোক, এই খাবারগুলো আমরা পিরামিডের যে নিচের স্তরে খাবারগুলো থাকে, যে শর্করা জাতীয় খাবার, সেই খাবারগুলো আমরা বেশি পরিমাণে খাবো। রাপের জাতীয় মানে আট জাতীয় খাবার আমরা বেশি খাবো, তাহলে এইগুলো কি পরিপাক করতে সহজে পরিপাক হয়, আমরা সুস্থ থাকি। তারপরে এই ভিটামিন, খনিজ লবণ, এগুলো তার চেয়ে একটু পরিমিত পরিমাণ সবই পরিমিত পরিমাণ গ্রহণ করব। তারপরে তার চেয়ে আস্তে আস্তে আমাদের এই যে আমি যদি সাজাতে থাকি যে শর্করা, তারপরে ভিটামিন, খনিজ লবণ, আমিষ, এগুলো আমি যদি সাজাই তাহলে দেখা যায় পিরামিডের মতো হয়। তার জন্য এটার নাম দেওয়া হয়েছে ফুড পিরামিড। পিরামিডের সর্বোচ্চ স্তরে হয়েছে তেল ও চর্বি, এটা যত কম খাওয়া যায়। এবং এখানে দেওয়া আছে দেখো, ঘি, মাখন অথবা সয়াবিন তেল পরিমাণ বলতে 1 টেবিল চামচ এবং দিনে শুধু একবার। আর তুমি চিন্তা করে দেখো, তুমি বাইরে গেলে কত কিছু খাও, তুমি বার্গার খাচ্ছ, তুমি পুরি খাচ্ছ, তুমি সিঙ্গারা খাচ্ছ, তুমি ঝালমুড়ি খাচ্ছ, এগুলোর মধ্যে কি পরিমাণ তেল এবং কবেকার তেল সে দোকানদার নিজে হয়তো বা বলতে পারবে না, যেগুলো কবে সে তৈরি করেছে, এবং অস্বাস্থ্যকর পরিবেশ। তারপরে এই তোমার শাকসবজির কথা বলা হয়েছে, রান্না করা বা কাঁচা শাকসবজি পরিমাণ হচ্ছে আধা কাপ, প্রতিদিন 3 অথবা 4 বার। শাকসবজি দেখেছ 3 অথবা 4 বার খেতে বলছে। আর এই যে শর্করা জাতীয় খাদ্য 3 বা 4 বার। তার ফলমূল খেতে বলছে কি? যে কোনো ধরনের ফল, যেমন আম, আপেল, কমলা। যাক, আম হচ্ছে আমাদের দেশি ফল, তাও সিজনের এক সময় পাওয়া যায়। আরেকটা কথা মনে রাখবে, যখন যেটা সময়ে আসে, যে সিজন না, পেয়ারা ব্যতীত, পেয়ারাটা এখন সারা বছর উৎপাদিত হয়ে থাকে। দেখবে এখন তরমুজ আস্তে আস্তে আসতেছে, তুমি 1 মাস আগে অথবা 15-20 দিন আগেই তরমুজের জন্য অস্থির হয়েছিলাম তরমুজ খাবো, কিন্তু সেই অপরিণত বয়সে তরমুজটাকে সে পরিপক্ক করার চেষ্টা করছে এবং বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে থাকে। এইসব ক্ষেত্রে সাবধান, যখন যে মৌসুমের ফল আসবে, সিজনাল যে মৌসুমে যে ফল আসার কথা, যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সাধারণত আম পাকে, কাঁঠাল পাকে, এই সময় আমরা খাবো। আমরা অনেক আগে থেকে যে পাওয়া যায় সেগুলো না খাওয়ার চেষ্টা করব, কারণ প্রত্যেকটা ফলের একটা নির্দিষ্ট সময় থাকে, এই সময় ফলটা পেকে যায়। কিন্তু তার আগে যে পাওয়া যায়, এখন দেখবো পাওয়া যাবে আম, সেগুলো কি অন্যভাবে বিভিন্ন কেমিক্যাল প্রয়োগ করে তারপরে পাকানো হয়েছে, এগুলো দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। তারপরে মাছ, মাংস, ডাল, আমিষ জাতীয় খাদ্য। গরুর মাংস বলছে হচ্ছে একটা কাপের 4 ভাগের 3 ভাগ। মুরগির মাংস মাঝারি মাপের 1 টুকরো, মাঝারি মাপের 1 টুকরো। মাছও মাঝারি মাপের 1 টুকরো। এই যে মাছ, মাংস কি তোমাকে বলেনি যে তত করে খাও, কি বলছে 1 টুকরো। আর সবজি দেখো, রুটি, পরোটা বা পাউরুটি 1 থেকে 2টা,
প্রতিদিন 3 থেকে 4 বার তুমি যেটাই খাও এটা খেতে পারো। কিন্তু এই যে এই মাছ মাংস কথা বলা হয়েছে প্রতিদিন 1 থেকে 2 বার, এই দুগ্ধ জাতীয় খাবারের কথা বলা হয়েছে প্রতিদিন কি 1 থেকে 2 বার। যাক, দুগ্ধ জাতীয় খাবার দুধ, দই, পনির, পনির হয়তো রেগুলার তোমাদের খাওয়া হয় না, আমাদেরও খাওয়া হয় না। দই, দুধটা খাওয়া হতে পারে প্রতিদিন 1 থেকে 2 বার বলছে। এবং তেল চর্বি দেখো, ঘি, মাখন অথবা সয়াবিন তেল 1 টেবিল চামচ, শুধু একবারের কথা বলা আছে। এই সয়াবিন তেল এটা কিন্তু আমরা মিস করি না। এটা দেখা যায় যে তরকারিতে যে পরিমাণ তেল দেওয়া হয় এবং তোমরা বাইরে যে খাবারগুলো গ্রহণ করো তাতে আমাদের কয়েক চামচ হয়ে যায় এবং সেই তেলগুলো থাকে বেশিরভাগই নষ্ট। তো এইগুলাই ছিল আজকে পড়ার বিষয়। সুস্থ জীবনের জন্য আমাদের আদর্শ খাদ্য আর কি সুষম খাদ্য গ্রহণের কোনো বিকল্প নাই। আমাদেরকে সুষম খাদ্য গ্রহণ করতে হবে এবং বিভিন্ন খাবার আমাদেরকে বুঝে সুঝে খেতে হবে। অযথা সামনে পেলে আমার খাবো এরকম করা যাবে না। তাহলে বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজ। খাদ্য কাকে বলে? 2, খাদ্যের উপাদান কয়টি ও কি কি? সুষম খাদ্য কাকে বলে? 4, সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কি? 5 হচ্ছে আমরা কিভাবে সুষম খাদ্য নির্বাচন করতে পারি। আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।